বৌমা, ও বৌমা, এদিকে এসো তো একবার। এই দেখো, তোমার পিসি শাশুড়ি এসেছেন। পিসি শাশুড়ির জন্য চা নাস্তার ব্যবস্থা করো তো দেখি। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। আগে একটু পিসিমণির সঙ্গে কথা বলে নিই, তারপরে না হয় তার জলখাবারের ব্যবস্থা করছি। পিসিমণি, কেমন আছেন আপনি? হ্যাঁ বৌমা, আমি ঠিকই আছি। তা তুমি কেমন আছো মা? বৌদি, তোমার বৌমা কিন্তু দেখতে বেশ সুন্দরী। একদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকলো, বৌমাকে নিয়ে যেও কিন্তু। একে পিসিমণি, আপনি নেমন্তন্ন করলেই যে আপনার বাড়িতে আমরা যাব? তাছাড়া কি আপনার বাড়িতে আমরা যেতে পারি না বুঝি? নেমন্তন্ন না করলেও আমরা আপনার বাড়িতে ঠিকই যাব। আর আপনি কি কি খাবেন পিসিমণি চায়ের সাথে? আপনি যেটা করে দিতে বলবেন সেটাই করে আনছি। হ্যাঁ ঠাকুরজি, তুমি ঠিকই বলেছ। বউ আমাদের বড্ড সুন্দর পেয়েছি। বউয়ের যে একটা বাজে স্বভাব আছে, সব বিষয়ে না তার পাঁচ ফোড়ন কাটতেই হবে। বৌমা যে সব বিষয়ে নাক না গলালে তার আবার পেটের ভাত হজম হয় না ঠাকুরজি। বৌমা যাও, এখানে বসে না থেকে যাও তো, চা নাস্তা জোগাড় করে পিসি শাশুড়িকে খেতে দাও। মুনিয়া রান্নাঘরে যায় তার পিসি শাশুড়ির জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। কিছুক্ষণ পর, এই যে পিসিমণি, আপনার জন্য জল খাবার। দেখুন কত কিছু করেছি, সব কিন্তু খেয়ে নিতে হবে। হ্যাঁ বৌমা, এত নাস্তা এনেছো, কিন্তু এত নাস্তা আমি একা কি করে শেষ করব বলো দেখিনি? আর তাছাড়া তোমার এই নাস্তা দিয়ে কেমন যেন মাছের গন্ধ করছে গো। হ্যাঁ বৌমা, কি ব্যাপার? জল খাবার দিয়ে এমন মাছের গন্ধ করছে কেন? তুমি কি মিশিয়েছো এতে? এ কি, আমি তো পিসিমার জন্য মাছের পরোটা বানিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লাগে মাছের পরোটা। ভাবলাম পিসিমণির কাছে হয়তো ভালো লাগবে, এজন্যই তো বানিয়ে আনলাম। পিসিমণি, একটু খেয়ে দেখুন না, খেতে ভীষণ স্বাদ হয়েছে। বৌমা, আমি যে মাছ খাই না, তা তোমাকে কে বলেছে আমার জন্য মাছের পরোটা বানিয়ে আনতে? আমি এত কিছু খেতে পারবো না, তুমি এগুলো সব সরিয়ে নিয়ে যাও। তুমি জানো না, কোনো মাছই আমি মুখে তুলি নে। আর তাছাড়া কোনো জন্মে আমি এই মাছের পরোটাও খাইনি। আচ্ছা বৌমা, তোমার কি সব বিষয়ে এরকম আগ বাড়িয়ে নাক না গলালে হয় না? তোমাকে কে বলেছে মাছের পরোটা নিয়ে আসতে? বলো দেখিনি। যাও, এক্ষুনি এগুলো এখান থেকে নিয়ে যাও। কেন মা, আমি তো পিসিমণির ভালোর জন্যই বানিয়ে আনলাম। ভাবলাম পিসিমণি পছন্দ করবে, ভালো লাগবে। পিসিমণি, খান না, একটু খেয়ে দেখুন না, বড্ড ভালো হয়েছে। না 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 না, আমি এগুলো কিছুতেই খাবো না। তুমি এগুলো এখান থেকে নিয়ে যাও। বৌদি, তুমি নিজে আমাকে তাড়াতে পারছো না বলে তোমার বৌমাকে দিয়ে এভাবে অপমান করবে? এক কথা তোমার বৌমাকে কতবার বলা লাগে? আর হ্যাঁ, আমি যে জন্য এসেছি, বৌদি, তোমার কয়েকটা শাড়ি আর কিছু গয়না আমায় দিতে পারবে? আমি এগুলো নিতে এখানে এসেছিলাম। আসলে ঠাকুরজি, আমার তো তেমন ভালো কোনো শাড়ি বা গয়না কিচ্ছুই নেই। আমি তোমাকে কি দেই বলো তো? তুমি বরং এক কাজ করো, দোকানে গিয়ে পছন্দ মতো শাড়ি আর গয়না কিনে নাও, তাহলে তো হয়। একই মা, আপনি মিথ্যে কথা বলছেন কেন? আপনার আলমারিতে তো কত দামি দামি শাড়ি তোলা আছে, ওখান থেকে দিন না কয়েকটা পিসিমণিকে। আপনার শাড়ি আর গহনার তো অভাব নেই। আপনি তাহলে পিসিমণির কাছে কেন মিথ্যে বলছেন? ওই যে কয়েকদিন আগে একটা মতির হার কিনলেন, ওটাই না হয় দিন না পিসিমণিকে। পিসিমণি পরে আপনাকে আবার ফেরত দিয়ে যাবে। এ কি বৌদি, তোমার বৌমা এসব কি বলছে? তুমি বলছো তোমার কাছে কোনো ভালো শাড়ি গয়না কিচ্ছু নেই, কিন্তু তোমার বৌমা বলছে আলমারিতে নাকি দামি দামি শাড়ি তোলা আছে, আবার সেদিন মতির হারও কিনেছো। তার মানে তুমি আমায় মিথ্যে বললে? না মানে, আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমাকে ঠাকুরজি। এই বৌমাটা নিয়ে আর পারি না। কে বলেছে ঠাকুরজিকে সব কিছু বলতে? আসলে ওর সব বিষয়ে নাক না গলালে চলেই না। এই কথা বলে শাশুড়ি আলমারি থেকে কিছু
শাড়ি আর গহনা এনে তার ঠাকুরজিকে দেয়। এই নাও ঠাকুরজি, তোমার শাড়ি আর গয়না। ঠিক আছে বৌদি, তবে আমি এখন আসছি গো। পিসি শাশুড়ি বাড়ি থেকে চলে যেতে মুনিয়ার শাশুড়ি মুনিয়ার সাথে অনেক রাগারাগি করে। আর এভাবেই কাটতে থাকে বেশ কিছুদিন। হঠাৎ একদিন পাশের বাড়ির কাকিমা আসে মুনিয়ার শাশুড়ির কাছে। বৌমা, ও বৌমা, তোমার শাশুড়ি কই? তোমার শাশুড়িকে একটু দরকার, ডেকে দাও দেখিনি। ও কাকিমা, আপনি এসেছেন? বসুন কাকিমা, বসুন। আমি আমার শাশুড়ি মাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। তা কি খাবেন বলুন কাকিমা? না বৌমা, আমি কিচ্ছুটি খাবো না গো। আমি একটু তোমার শাশুড়ির সঙ্গে দেখা করেই চলে যাব। তোমার শাশুড়িকে একটু ডেকে দাও না গো মা। এরপর মুনিয়া চলে যায় তার শাশুড়িকে ডাকতে। মা, ও মা, পাশের বাড়ির কাকিমা এসেছেন, আপনার সঙ্গে নাকি কি কথা আছে, আপনাকে ডাকছে। মুনিয়ার শাশুড়ি বাইরে বেরিয়ে এসে দেখে পাশের বাড়ির কাকি তাদের বারান্দায় বসে আছে। কি হয়েছে কি দিদি, আপনি কি মনে করে আমার বাড়িতে এলেন? না বৌদি, তেমন কিছুই না, ওই আর কি, ভালো লাগছিল না তাই একটু গল্প সল্প করতে এলাম। তা ভালোই করেছেন দিদি। তা আপনার বৌমার কি অবস্থা? ভালোই সংসার করতে শুনলাম। হ্যাঁ গো বৌদি, আমার বৌমা খুব লক্ষ্মীমন্ত মেয়ে গো। গ্রামের মেয়ে, একটু সাদা সিধে, কিন্তু বাড়ির কোনো কাজে আমাকে সে করতে দেয় না, সব সে নিজের হাতে করে। কিছুদিন ধরে ছেলেটা বলছে আমার সঙ্গে করে নিয়ে কেনাকাটা করে আসতে, কিন্তু আমার ব্যথা বিষে আমার অসুস্থ লাগে, কোথাও যেতেই পারি নে। কি যে করি, বৌমাটা আমার শহরের পথঘাট কিছুই চেনে না, একাও যেতে পারছে না, কি যে করি। এ কি কাকিমা, আপনার বৌমা কিছুই চেনে না, তাতে কি হয়েছে? এই কথাটি আপনি আগে বলবেন না? আমি তো শহরের সব জায়গায় চিনি, আমি আপনার বৌমাকে সাথে করে নিয়ে যাব। হয়েছে বৌমা, হয়েছে, এবার একটু থামো। আর বৌমা, সে কার সাথে শপিং করতে যাবে সেটা তার ব্যাপার, তুমি এগুলোতে না গলাতে এসো না। কেন বৌদি, তোমার বৌমা তো ঠিকই বলেছে, আমার বৌমার সাথে যদি যায় তাহলে সমস্যা হবে না কি? দেখেছেন তো মা, কাকিমা নিজেই বলছে তার বৌমার সঙ্গে করে বাজারে যেতে, কিন্তু আপনি শুধু শুধু আমাকে বাধা দিচ্ছেন। আসলে কাকিমা, আপনি কিছু মনে করবেন না মায়ের কথায়, মা আমাকে অনেক ভালোবাসে তো তাই এরকম বকাঝকা করছে, নিজের মেয়ে মনে করে। ঠিক বলেছি না মা? এরপর পাশের বাড়ির কাকিমা চলে যায়। পরদিন মুনিয়া পাশের বাড়ির বৌমা প্রিয়াকে নিয়ে যায় শহরে কেনাকাটা করতে। অন্যদিকে হঠাৎ করে মুনিয়ার বান্ধবীর সঙ্গে মুনিয়ার সেখানেই দেখা হয়ে যায়। কি রে মুনিয়া, চল, অনেকদিন তো আড্ডা দেওয়া হয় না, চল আজকে একটু কোথাও বসে আড্ডা দেওয়া যাক। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, তাহলে চল। প্রিয়াকে বাজারে রেখে মুনিয়া তার বান্ধবীর সঙ্গে আড্ডা দেওয়ার জন্য চলে যায়, আর তারা একটা জায়গায় বসে খোশ গল্প করতে থাকে। ওদিকে প্রিয়া শহরের কিছুই চেনে না, আর সে মুনিয়াকে কোথাও না পেয়ে একটা জায়গায় বসে কান্না করতে থাকে। এ কি মুনিয়া, তুমি বাড়ি ফিরে এসেছো? মায়ের কাছে শুনলাম তুমি নাকি পাশের বাড়ি বৌদিকে নিয়ে কেনাকাটা করতে গেছো। তা কি কি কেনাকাটা করলে? এই যা, আমি তো ভুলেই গেছি প্রিয়ার কথা, ওকে তো ওই দোকানে রেখেই চলে এসেছি। প্রিয়া বৌদি তো কিছু চেনে না শহরের। চলো চলো, আমরা এক্ষুনি গিয়ে দেখি বৌদি এখন কোথায়। তুমি কেমন গো বৌমা, প্রিয়াকে নিয়ে গেলে আর তুমি ওকে পেলে রেখেই চলে এলে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে তোমার কপালে শনি আছে বলে দিলাম। মুনিয়া, রাহুল এবং তার শাশুড়ি মিলে প্রিয়াকে খুঁজতে থাকে। ওদিকে প্রিয়ার শাশুড়িও প্রিয়াকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় হঠাৎ বাজারের এক কোণায় বসে প্রিয়া অনেক কান্নাকাটি করছে।
এরপর কেটে যায় বেশ কিছুদিন। মুনিয়া কোনো বিষয়ে নাক গলায় না, সবার কাছে বকাঝকা খেয়ে তার নাক গলা এবার একটু কমেছে। কিন্তু হঠাৎ একদিন রাহুল অফিসে যায় না, আর তার বসকে মিথ্যা কথা বলে যে রাহুল অসুস্থ। এই বলে রাহুল সেদিন বাড়িতেই থাকে। তখনই রাহুলের অফিস থেকে একজন লোক আসে। এ কি, কাকে চান আপনি? আসলে রাহুলের অফিস থেকে রাহুলের স্যার আমাকে পাঠিয়েছেন ওর খোঁজ নেওয়ার জন্য। রাহুলের কি অবস্থা? ওর জ্বর কি কমেছে? এসব কি বলছেন কি? রাহুলের তো কোনো জ্বর টর কিছুই আসেনি। ও তো দিব্যি সুস্থ আছে আর হেঁটে চলে বেড়াচ্ছে। রাহুল তো সুস্থ, হয়তো বা এমনিতেই ও মিথ্যে বলেছে অফিসে না যাওয়ার বাহানায়। বলছি, আপনি কে বলছেন রাহুলের? আসলে আমি তো রাহুলের স্ত্রী। দাঁড়ান, আমি বরং ওকে ডেকে দেই। এ কি, আপনি আপনি এখানে? আপনি নাকি অনেক অসুস্থ। অসুস্থর কারণে অফিসের স্যার আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনাকে দেখার জন্য। কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি আপনি দিব্যি সুস্থ আছেন। তাহলে কি আপনি স্যারকে মিথ্যা কথা বলেছেন? জানেন এই মিথ্যা বলার শাস্তি কি হতে পারে? আপনার চাকরিটা চলে যেতে পারে। এরপর সত্যি সত্যি রাহুল তার চাকরিটা হারিয়ে ফেলে। তোমাকে কে বলেছিল আমাকে ডেকে দিতে? তুমি একটু মিথ্যে কথা তো বলতে পারতে যে আমি অসুস্থ আছি, তাহলে আজ আমার এই চাকরিটা হারাতে হতো না। এ কি কাণ্ড করলে তুমি বৌমা! আমার ছেলেটা একটু বিশ্রাম নেওয়ার জন্য অফিসে নেওয়া একটু মিথ্যেই বলেছে, আর তুমি সেই মিথ্যেটা নিজে নাক গলিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছো। এটা তুমি ঠিক করনি। এখন তো তোমার জন্য আমার ছেলেটা চাকরি হারালো। এখন তুমি কি ওকে চাকরি দিয়ে দিতে পারবে? সব বিষয়ে তোমার নাক না গলালে যেন পেটের ভাত হজম হয় না। এত ফোড়ন কাটা লাগবে কেন সব কথাতে? দেখ কি একটা অবস্থা, কাকে ধরে বিয়ে করে এনেছিস খোকা। এখন দেখ একে নিয়ে কি করবি? কি আর করব, চাকরি হারিয়ে এখন বাড়িতে বসে থাকতে হবে, আরও নাক গলানো কথা শুনতে হবে। তাছাড়া আর কি করব? ওর নাক গলানো কথা শুনলে তো আর পেট চলবে না। মুনিয়া তার স্বামী এবং শাশুড়ির কথায় ভীষণ কষ্ট পায়, আর সে বুঝতে পারে যে আসলে সে যেটা করেছে সে সেটা মোটেও ঠিক করেনি। আমায় তোমরা ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি আর কখনো কোনোদিনও কোনো ব্যাপারে নাক গলাবো না, চুপটি করে থাকবো। আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে এরকমটা করিনি, বিশ্বাস করো। আর তাছাড়া আমি ভুল করেছি, সেটা আমি বুঝতে পেরেছি, আর আমার ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এরপর মুনিয়ার স্বামী এবং মুনিয়ার শাশুড়ি মুনিয়ার কষ্ট এবং কান্নাকাটি দেখে দুর্বল হয়ে পড়ে, আর তারা অবশেষে মুনিয়াকে ক্ষমা করে দেয়। তবে মুনিয়াও নিজেকে শুধরে নেয়। সে কখনো আর কোনো কথার মধ্যে কি নাক গলাতো না, সে নিজেকে সংযত করে রাখতো। এরপর কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ করে আবার রাহুলের সেই চাকরিটা হয়, কারণ রাহুল কাজে কর্ম ছিল ভীষণ দক্ষ, আর তাই তো দক্ষতার জন্য তার চাকরিটা আবারও তার কাছে ফিরে আসে, এবং রাহুল তার স্ত্রী মুনিয়াকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।